আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এ কি অবস্থা তোমাদের? শরীরে জামায় কাঁদা লাগলো কিভাবে? নুহাসের কথায় সবাই পাড়ের দিকে তাকালো। মুহূর্তেই মিসবার কপালে ভাঁজ পড়ে। পাঁচরমণে দাঁড়িয়ে, মুখ দেখে বোঝার উপায় নেই হেরা কারা। জিয়াদ ব্যঙ্গাত্মক স্বরে বলে, এই কে তোমরা? নির্লজ্জ মেয়ে মানুষ, দেখছো না আমরা ছেলেরা গোসল করছি? আমার ইজ্জত কিন্তু এখনো ফুলের মতো পবিত্র। তোমরা কি লুটে নিতে এসেছো আমাকে? একটু থেমে চোখ ছোট ছোট করে সন্দেহাতীত কণ্ঠে বলল, এই তোমরা চোর না তো? জমিদার বাড়ির পুকুরে গোসল করার শখ চোরদেরও নাকি থাকে? কেমন চোর রে বাবা! রাগে সুরার মাথা ফেটে যাচ্ছে। কাদায় মাখামাখি হয়েছে বলে চিনতে অস্বীকার করবে? সুরা চেঁচিয়ে উঠল, জিহাদ্দার বাচ্চা, তুই শুধু একবার উপরে উঠায়, ভালো করে বুঝিয়ে দিব আমি কে। এ কি, এ যে আমাগো বিদ্যার রানী, তা রানী সাহেবা, মঙ্গল গ্রহে চাষাবাদ করতে গিয়ে কি কাদা লেগে গেছে আপনার? আচ্ছা, এত বড় গ্রহে কি এই পানি নাই যে সোজা শিকদার বাড়ির পুকুরে টপকালেন আপনি? ছেলেরা শব্দ করে হেসে উঠল। মিসবা এখনো চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছে সুরার দিকে। ইচ্ছাকৃত কাদায় মাখামাখি করেছে, এরা বুঝতে বাকি নেই মিসবার। কোনো মানে হয় এসবে? এরা কি ছোট বাচ্চা? ধমকে উঠল মিসবা। এই তোমরা কি ছোট? কাদা নিয়ে খেলার বয়স আছে তোমাদের? কত জীবাণু থাকে কাদায়। শরীর খারাপ হলে কিন্তু সবাইকে জমির ক্ষেতে চুবিয়ে আসবো বলে দিলাম। তখন ওইখানে গিয়ে ইচ্ছে মতো কাদা ছোড়াছুড়ি করো। ইস, আসছে সূচিবায়ু সাহেব। আমরা আপনার মতো বুড়ো নাকি? আমাকে জমির ক্ষেতে চুবিয়ে আসলে কাদা আগে আপনার দিকে ছুঁড়ে মারবো, তখন দেখবো সূচিবায়ু কোন চুলোয় যায়। পুতুল, এভাবে কেউ কথা বলে বড়দের সাথে? সুরা ভেঙচি কেটে অন্যদিকে তাকালো। মিসবার মুখে বাঁকা হাসি বিদ্যমান। মীরা বলে, এই তোমরা ওঠো, এখন আমরা মেয়েরা গোসল করব। মেয়েরা শুনে রায়হান চেঁচিয়ে উঠল, মেয়েরা মানে মেহের, তুমিও নামবে নাকি পুকুরে? হঠাৎ রায়হানের এভাবে চেঁচিয়ে ওঠার কারণ কারো বোধগম্য হলো না। সবাই রায়হানের দিকে তাকালে সে আমতা আমতা করে বলে, না, মানে আমি বলছিলাম যে মেহের তো শহরে থাকে, ছোট্ট মেয়ে একটা, পুকুরে গোসল দিতে গিয়ে যদি অঘটন ঘটে তাই আর কি। আমি মোটেও ছোট না রায়হান ভাই, আর সুরা আপু সাঁতার জানে, আমিও মোটামুটি জানি। আমি তো আজ পুকুরে গোসল দিয়েই ছাড়বো। একদম জেদ করবি না মেহু, পুকুর অনেক গভীর। এই গভীর পুকুরে তোর সুরা আপু নিজেই হিমশিম খাবে সাঁতার কাটতে, তোকে কি বাঁচাবে? বাড়ির ভেতরে যাও সবাই। একদম মানা করতে আসবেন না, আমরা আজ পুকুরে গোসল দিব। আর কাকে সাঁতার নিয়ে কথা শোনাচ্ছেন শুনি? আমার সাথে সাঁতার কাটার প্রতিযোগিতা করলে হেরে যাবেন আপনি। মিসবা কিছু না বলে ঠোঁট চেপে হাসে, দুষ্টুমিতা চোখে মুখে। সুরা চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে তার দিকে। মীরা সবাইকে আবার ওঠার কথা বলতেই মিসবা সহ সবাই একে একে উঠে যায়। ছেলেরা সিঁড়ি পার হলে মীরা নিচে নামে। সুরার পথ আগলে দাঁড়ায় মিসবাহ। বাঁকা হেসে বলে, আমি বুড়ো কি না আমাদের প্রথম সন্ধিক্ষণে বোঝাবো তোমায়, তখন কিন্তু অসভ্য উপাধি দিতে পারবে না। আপনি একটা নির্লজ্জ, বেহায়া, অসভ্য পুরুষ। শুধু তোমার জন্য সুরজান, এই নির্লজ্জ বেহায়া অসভ্য পুরুষ পুরোটাই তোমার, তোমার একান্ত ব্যক্তিগত প্রেমিক পুরুষ। ঝমঝম বৃষ্টিতে মুখরিত মেদিনী। প্রকৃতি আজ বুঝি বড্ড অশান্ত। আজ নতুন রূপে সাজতে ব্যস্ত সে। আকাশের কান্নার আওয়াজে আজ আর সুরার কষ্ট হচ্ছে না। হিমশীত অনিল এসে ছুঁয়ে দিচ্ছে রমণীর মুখশ্রী। জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি বিলাসী মন নেচে উঠছে বারংবার। লহময় কাঁধে কারো স্পর্শ পেয়ে কেঁপে উঠল সুরা। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকলে মুখ চুপসে যায় তার। লহময় নজর লুকাতে ব্যস্ত হয়ে পড়ে সে। মীরা শান্ত চোখে সুরাকে দেখে। যে মেয়েটা সবসময় সে বলতে পাগল ছিল, সেই মেয়েটা আজ তার থেকে কত দূরে। সময়ের পরিক্রমায় আজ তার দিকে নজর মেলাতেও পারে না তার সুর পাখি। মীরা নিষ্প্রাণ কণ্ঠে শুধায়, সুর পাখি, কত বেলা হয়েছে দেখেছিস? চল খাবি, দাদু তোর জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, চলো। আর দাঁড়ালো না সুরা। মীরাকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে মীরা পিছু ডাকে। সুরা পেছনে ফিরে প্রশ্নাত্মক দৃষ্টি নিক্ষেপ করলে মীরা সুরার গালে এক হাত রেখে আদুরে কণ্ঠে বলে,
আমায় একবার ভাবিজান বলে ডাকবি সুর? আমি কি তোর এতই পর হয়ে গেছি? আমি যে সেই অধিকার অনেক আগেই হারিয়েছি। যা হয়েছে ভুলে যা পাখি। ওই ঘটনায় তোর কোনো হাত ছিল না। আমরা চাইলেই কাউকে আটকে রাখতে পারি না। প্রকৃতির নিয়ম মেনে নে পাখি। তোমাদের উচিত হয়নি আমাকে ক্ষমা করা। কেন ক্ষমা করেছো আমায়? আমি তোমাদের চোখের দিকে তাকাতে পারি না ভাবিজান, মন ভরে ভাবিজান ডাকতে পারি না। ওর নিষ্পাপ মুখ আমি ভুলতে পারি না। ওর পরিবর্তে আমি কেন মরে গেলাম না ভাবিজান? আর দাঁড়ালো না সুরা, চঞ্চল পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। মীরা মুখে হাত চেপে ডুকরে ওঠে। কবে এই মেয়ে একটু সুখের সন্ধান পাবে? সুখ বুঝি সুরার আজলায় ধরা দিতে নারাজ। শিকদার বাড়ির অন্দরমহলের ভোজনশালায় বসে আছে সবাই। মোজাম্মেল শিকদার সবার দিকে তাকালেন। আনন্দে আত্মহারা হয়ে যাওয়ার উপক্রম তার। আজ কতগুলো বছর পরে এই জনমানব শূন্য বাড়িটা পরিপূর্ণ লাগছে। শহরের মানুষগুলো আজ খাবার টেবিলে ছেড়ে মেঝেতে মাদুর পেতে খেতে বসেছে তার সাথে। তিনি বরাবরই মেঝেতে বসে খেতে পছন্দ করেন। এবার সবার দিকে পূর্ণ দৃষ্টি দিলেন তিনি। এখানে সুরাবাতে সবাই উপস্থিত। তিনি ক্ষীণস্বরে শুধায়, বড় বোমা সুরা কোথায়? মুমতাজ শিকদার গ্লাসে পানি ঢালতে ঢালতে কিছু বলবে, তখনই সুরা কক্ষে প্রবেশ করে। মোজাম্মেল শিকদার পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করে সুরার মুখশ্রীতে। পরক্ষণে মুখে হাসি নিয়ে গদগদ হয়ে বলেন, এসো বড় গিন্নি, আমার পাশে এসে বসো তো দেখি। সুরা মোজাম্মেল শিকদারের দিকে তাকালো। তিনি হাসি মুখে তার দিকেই তাকিয়ে আছে। দেখে বোঝার উপায় নেই এনার বয়স হয়েছে। এখনো বেশ শক্তপোক্ত মানুষ তিনি। সুরা এবার ঘরে সবার দিকে তাকালো। এখানে সবাই মেঝেতে খেতে বসেছে। কারো প্লেটে খাবার না দেখে বুঝলো তার জন্য হয়তো অপেক্ষা করছে সবাই। ছেলেরা সবাই লুঙ্গি পড়েছে দেখে ফিক করে হেসে দিল সুরা। জিহাদের দিকে তাকিয়ে গা জ্বালানো হাসি দিল। জিহাদ চোখ পাকিয়ে তাকায়। সুরা এবার মোজাম্মেল শিকদারের পাশে বসা মিসবার দিকে তাকায়। ভ্রু কুচকে গেল তার। জমিদার সাহেব দিব্যি শার্ট প্যান্ট পরে আছে। সুরা মুখ কুচকে বিড়বিড়ালো, জমিদারের রেখে যাওয়া অসভ্য জমিদার। লুঙ্গিতে কি অ্যালার্জি আছে তোর? বেটা, তুই বাঙালি জাতি, লুঙ্গি পরে লুঙ্গি ডান্স দিবি। তুই কেন প্যান্ট পরে সবসময় ফিটফাট থাকবি? যত সব ঢং। মিসবা সুরাকে বিড়বিড় করতে দেখে ভ্রু কুচকে তাকায়। সুরার কথা শুনতে না পারলেও সুরা যে তাকে সাবান ছাড়া ধুয়ে দিচ্ছে তা ঠিক বোধগম্য হচ্ছে তার। মোজাম্মেল শিকদার আবারও পাশে বসার কথা বললে সুরা কাঁচুমাচু করে মোজাম্মেল শিকদারের অপর পাশে বসে। তিনি কিভাবে সুরাকে চিনল বোধগম্য হলো না সুরার। কাল এসেছে ঠিকই, কিন্তু দেখা হয়নি তার সাথে। আজ প্রথম দেখা হলো। সুরা ক্ষীণস্বরে শুধায়, দাদাজান, আপনি আমাকে চিনলেন কিভাবে? আপনার সাথে তো আমার এর আগে দেখা হয়নি। আমি তাও মেহেরের ফোনে আপনার ছবি দেখেছিলাম। মোজাম্মেল শিকদার প্রশান্তির হাসি দিয়ে বলেন, মনটা প্রশান্তিতে ভরে গেল বড় গিন্নি। তোমার বলা দাদা যান ডাকে এত শান্তি লাগছে কেন? সুরা মুচকি হাসলো। মেহের বলে উঠল, সুরা আপু, তুমি সবাইকে এমন সুন্দর করে ডাকো কেন? আমি এর আগেও খেয়াল করেছি, নুহাস ভাইয়া, চাচু আর ছোট আম্মুকে বাবা মা ডাকলেও তুমি আব্বাজান আম্মাজান বলো। এখন তো দাদুরও ফেভারিট হয়ে গেলে তুমি। আমার কিন্তু হিংসা হচ্ছে। মেহেরের বাচ্চামো কথায় সবাই হাসলো। রাহান মুখ বাঁকায়। হেমি কি বড় হবে না? মোজাম্মেল শিকদার বলেন, আমার ছোট গিন্নি কিন্তু আমার সবচেয়ে বেশি প্রিয়, ভুলে গেলে? মেহের ভেঙচি কেটে বলে, জানা আছে আমার, আমাকে ভুলে গেছো তুমি বড় গিন্নিকে পেয়ে, লুচু জমিদার একটা। মেহেরের কথায় হাসির পশরা বসলো যেন ভোজনশালায়। জিহাদ ভ্রু নাচিয়ে বলে, আমারও কিন্তু একই প্রশ্ন সুরা। এমন বিচিত্র ডাকের রহস্য কি? সুরা মুচকে এসে কিছু বলবে, তখনই মিজানুর শিকদার শান্ত স্বরে বলে উঠল, তেমন কিছু না। আমি সুরকে ছোট থেকেই আম্মাজান বলে ডাকতাম। সুর বড় হতে হতেই আমার সম্বন্ধ শুনে সেও আব্বাজান ডাকতে শুরু করে। পরে ওর মাকে আম্মাজান ডাকে। ওর নাকি এমন করে সম্বন্ধ করলে বেশ আপন মনে হয় সবাইকে। নুহাস হতাশার সুরে বলল, সবাইকে আপন মনে হলেও আমাকে আপন মনে হতো না তার। ভাইজান শোনার জন্য তাকে কম ঘুষ দিতে হয়নি আমার। কি ঘুষ ভাইয়া? নুহাস হতাশা শ্বাস ফেলে বলল, আর বলো না, তোমরা যে শান্তশিষ্ট সুরাকে চিনো, সে মোটেও শান্ত না। 1 নাম্বারের পাজি সে। আমাকে ভাইয়া বলে ডাকতো।
আমার শুনতে ভালো লাগতো না, তাই আমি একদিন বললাম ভাইজান বলে যেন ডাকে। কি বললো জানো? সবাই নুহাসের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। সুরা মিটিমিটি হাসছে। নুহাস বলল, পাজিটা বলে কি তার নাকি আমাকে আপন আপন মনে হয় না। ভাইজান ডাকের জন্য আমার 1 মাসের পকেট মানি ওকে দিতে হয়েছিল, সাথে শিউলি ফুলের মালা। 1 মাস আগে আমাকে কলেজে হেঁটে যেতে হয়েছে, ভাবা যায়? আবারও যেন হাসির পশটা বসতেও ভোজনশালায়। মিসবা মুচকি হাসে। মেয়েটা পারেও বটে। মোজাবেল শিকদার একটু পানি খেয়ে সুরার উদ্দেশ্যে বললেন, বড়গিন্নি, তোমার দাদিজানের নাম কি ছিল জানো? মিসবা ভ্রু কুচকায়। খাওয়া থামিয়ে তাকায় মোজামেল শিকদারের দিকে। সবাই তাকিয়ে আছে সেদিকে। ভাবাবেগ নেই তার, শুধু মিসবার চাহনি দেখে মনে হাসেন তিনি। বলেন, তোমার দাদিজানের নাম ছিল সুরাবতী। আমি সুরজান বলে ডাকতাম, তোমাকেও ডাকবো আজ থেকে। সুরা মিজানুর শিকদারের দিকে তাকায়। তিনি সুরাকে বলেছিলেন তার সবচেয়ে আপন মানুষটার নামে সুরার নাম রেখেছেন তিনি, কিন্তু এটা যে সুরার দাদির নাম কখনো ভাবেনি সুরা। মিজানুর শিকদারকে আগে দাদা দাদির কথা জিজ্ঞাসা করলে তিনি এড়িয়ে যেতেন, তাই পরে আর কেউ এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করেনি তাকে। কিন্তু দাদাজান এই নামে সম্বোধন করলে একটুও ভালো লাগবে না সুরার। সে সুরজান শুধু একজনেরই, ওই সুদর্শন পুরুষের ব্যক্তিগত সুরজান সে, আর কারো না। কিন্তু মানাই বা করবে কিভাবে? মিসবা কণ্ঠে বিরক্তি প্রকাশ করে বলে, বড় জমিদার সাহেব, আমার একান্ত ব্যক্তিগত জিনিসে তোমার হস্তক্ষেপ আমি কিন্তু মেনে নেব না। কই, আমি তো তোমার কোনো জিনিসে হস্তক্ষেপ করি না। তোমার সামান্য লুঙ্গিটাও কিন্তু নেই না আমি। আর তুমি কিনা আমার একান্ত নিজের সম্পত্তি দখল করতে চাইছো? মোজামেল শিকদার মিসবাকে খোঁচাতে পেরে ভারী মজা পেলেন। পান খাওয়া দাঁত কেলিয়ে বললেন, আমি কোথায় তোমার ব্যক্তিগত জিনিসে হস্তক্ষেপ করলাম ছোট জমিদার সাহেব? আমি তো বড়গিন্নিকে সুরজান বলে ডাকবো, তুমি চেতে যাচ্ছ কেন? তুমি যাকে সুরজান বলে ডাকবে সে একান্ত ব্যক্তিগত আমার আকাশের চন্দ্রাবতী। তাকে সুরজান সম্বোধন করার অধিকার একমাত্র আমার। তাকে সুরজান বলার অনুমতি আমি তোমাকে দিব না, বড় জমিদার সাহেব। সবাই মিটিমিটি হাসছে দাদুর নাতে এর কথা শুনে। সুরা তো পায় না, পাতালে লুকিয়ে পড়ে। এখানে বড়দের সামনে লজ্জায় মাথা কাটা যাচ্ছে তার। ইচ্ছে মতো গালি দিল সে মিসবাকে। এটা কোনো কথা হলো? এখানেও ঢাক ঢোল পিটিয়েছে এই বজ্জাত লোকটা। সুরা বিড়বিড়ালো, অসভ্য জমিদার, তোর সুরজানের গুষ্টি কিলাই। গধূলি বেলা দূর আকাশে আজ রংধনু 7 রং খেলা করছে। প্রকৃতির রূপের বুঝি অন্ত নেই। বৃষ্টি কখনো কান্না হয়ে নেমে আসে ধরণীর বুকে, তো কখনো দূর আকাশে রঙের পশলা সাজিয়ে বসে। ছাদের এক প্রান্তে দাঁড়িয়ে আছে ষোড়শী এক কিশোরী। জীবনের রংধনুর রং মেলাতে ব্যস্ত সে। দূর আকাশে মেঘের আড়ালে লুকিয়ে পড়ছে দিবাকর। আজকের মতো তার ছুটি। কাজে ছুটি পেলে কার না আনন্দ হয়। মুচকি হাসলো সে। তখনই এক শক্ত হাতে হ্যাঁচকা টানে গিয়ে পড়লো কারো বাহুডোরে। কাঙ্ক্ষিত ব্যক্তিটির বুকে গিয়ে ঠেকলো তার মাথা। নাসারন্ধ্রে পরিচিত এক ঘ্রাণ প্রবেশ করতেই বুঝলো ব্যক্তিটিকে। রায়হান সোজা করে দাঁড় করিয়ে দিল মেহেরকে। শক্ত কণ্ঠে বলল, তুই কি কখনো বড় হবি না মেহু? ছাদের কিনারে দাঁড়িয়ে কি করছিস তুই? এখানে পড়ে গেলে কি হবে ভাবতে পারছিস? মেহের মুখ ছোট করে নিল। সে তো এমনিই দাঁড়িয়েছিল, পড়তো নাকি? এ লোক আগে থেকে একটু বেশি বেশি বুঝে কেন? তার জন্য কি এই কঠিন পুরুষটা এতটাই বিচলিত? না তো। ছোট থেকে রায়হানকে ভালো লাগতো তার। আর বড় হতে হতে এই ভালো লাগা কবে যে মরণবিধি ভালোবাসায় রূপ নিল জানা নেই কিশোরীর। ভালোবাসা নাকি চোখে প্রকাশ পায়, তারও হয়তো পেয়েছিল। না পেলে রায়হান বুঝলো কিভাবে? এখানে আসার পরে সে রায়হানকে ফোন দেয় গ্রামে আসার জন্য, কিন্তু রায়হানের বুঝতে একটু অসুবিধা হয়নি। কিন্তু ফোনের অপর পাশে মেহেরের উৎকণ্ঠা বুঝি রায়হানের বুঝতে একটু অসুবিধা হয়নি। সেদিন রায়হান মেহেরকে জানিয়ে দেয় সে যেন আবেগে না ভাসে। সেদিনের কথা মনে করে অভিমানী রমণী টুকরে ওঠে। অভিমানে গলা রোধ হয়ে আসছে তার। মেহের কান্না মিশ্রিত কণ্ঠে বলল, পড়তাম না রায়হান ভাই, আর যদি পড়েও যেতাম তাতে আপনার কি কিছু যায় আসতো? আমি থাকি বা না থাকি আপনি তো দিব্যি ভালো থাকবেন, তাই না? মেহের, কি মেহের? আপনি কেন ভালোবাসলেন না আমাকে রায়হান ভাই? কেন ফিরিয়ে দিলেন আপনার হৃদয়ের দরজা থেকে? আমি তো একবারও আমার ভালোবাসার দাবি নিয়ে যাইনি আপনার কাছে। আপনি নিজে বুঝে নিয়ে আমায় ফিরিয়ে দিলেন। তুই এখনো ছোট্ট মেহু, এইসব আবেগ ভুলে যা। আবেগ নাকি বেশি দিন থাকে না, সময়ের পরিক্রমায় মিলিয়ে যায় সব মোহ আবেগ। আমার যদি আবেগই হতো তাহলে এতগুলো বছর আমাকে দগ্ধ করছে কেন? মিলিয়ে যাচ্ছে না কেন? ভালো নাই বা বাসলেন রায়হান ভাই,
কিন্তু আমার ভালোবাসাকে অপমান করবেন না। আর দাঁড়ালো না মেহের, ব্যস্ত পায়ে নেমে গেল ছাদ থেকে। তার যাওয়ার দিকে তাকিয়ে আছে তৃষ্ণার্ত এক প্রেমিক, বুকে তার অসহনীয় যন্ত্রণা। এই কিশোরী যদি একবার জানতো তার বিরহে কতটা কাতর এই যুবক, তাহলে কি এভাবে চলে যেতে পারতো? রায়হান অস্ফুট স্বরে বলে, তুই যে বড্ড অভুজ শুভ্র কাদম্বীর। তুই যদি একবার দেখতি এই হৃদয়ের প্রত্যেকটা স্পন্দন তোর নামে, তবে কি তুই আমাকে তোর প্রেমের দহনে দগ্ধ করতে পারতি? পরন্ত বিকালের দিবাকর পশ্চিম আকাশে ঠাঁই নিয়েছে, রক্তিম আভায় প্রজ্বলিত আকাশ। জমিদার বাড়ির ছোট সদস্যরা বেরিয়েছে গ্রাম ভ্রমণ করতে। গ্রামের সরুপথ ধরে তারা এগিয়ে যাচ্ছে গন্তব্যহীন পথে। মিসবা, রায়হান আর নুহাস আগে আগে হাঁটছে, বাকিরা পেছনে। গ্রামের সরু পথে হাঁটতে খারাপ লাগছে না কারোর, বরং সবাই উপভোগ করছে এই মিষ্টি মধুর সময়টা। জিহাদ ক্যামেরাবন্দি করছে প্রকৃতির বিচিত্র রূপ। জিহাদ গদগদ হয়ে বলে, সত্যি, গ্রামের প্রকৃতি মানেই ভালোবাসার আরেক নাম। শহরের কোলাহল যানজটের জীবনটা একেবারেই অতিষ্ঠ। আমি আর শহরে ফিরছি না। দাদুর কাছে কিছু জমি ধার নিয়ে চাষাবাদ করে এখানেই বউ বাচ্চা নিয়ে থেকে যাব। বাড়িতে কি কখনো এক গ্লাস পানি ঢেলে খেয়েছিস যে গ্রামে খেতে চাষাবাদ করে খাবি? তাছাড়া চাষাবাদ তো দূরের কথা, বউ বাচ্চা নিয়ে যে থাকবি বলছিস? আগে বউ তো পেয়ে নে, বাচ্চা তো বিলাসিতা। শব্দ করে হেসে উঠল মেয়েরা। মেহের আর বকুল তো হেসে কড়াগড়ি খাচ্ছে। বাচ্চা দুটো মেয়ের সামনে হবে বন্ধু নামক শত্রুদের অপমান হজম হলো না জিহাদের। জিহাদ তেড়ে আসলো রাফি আর শিহাবের দিকে। ওদের আর পায় কি? মুহূর্তেই গ্রামের সরু পথে ছুটল তিনজন। মেয়েরা হাসছে, মিসবারা তিনজনও দাঁড়িয়ে গেল। অন্ধকার হয়ে আসছে, এখন বাড়িতে ফিরে যাওয়া উচিত। মিসবা বলল, অনেক ঘোরাঘুরি হয়েছে, বাড়ি ফিরে যাওয়া উচিত। অন্ধকার হয়ে আসছে, চলো সবাই। সুরা আবদার করে বলল, আর একটু ঘুরে দেখি না, গ্রামটা আমার বেশ পছন্দ হয়েছে। মিষ্টি পরি, মিসবাহ ঠিক বলেছে, আমাদের এখন ফিরে যাওয়া দরকার। অন্ধকার হয়ে গেলে বাইরে থাকা উচিত হবে না। রায়হান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মেহেরের দিকে। এই মেয়ে নাকি বড় হয়েছে। মিসবা গম্ভীর স্বরে বলে, আমি যখন বলেছি এখন বাড়ি ফিরতে হবে, তো এক্ষুনি ফিরতে হবে। আমি কারো কোনো কথা শুনতে আগ্রহী না এখন। সৃষ্টিকর্তা যখন সবার মাথায় বুদ্ধি দিচ্ছিল তখন হয়তো তোর সুরা আপু ঘাস কাটতে গেছিল, তাই মনে হয় তার মাথা পুরো ফাঁকা। সব সময় 2 লাইন বেশি বোঝা তোর সুরা আপুর প্রিয় একটা কাজ। মিসবা আর না দাঁড়িয়ে হাঁটতে শুরু করে। সুরা কটমট করে তাকায় মিসবার যাওয়ার দিকে। কত বড় বদলোক হলে এইভাবে অপমান করে ভাবা যায়? ঘুরিয়ে পেঁচিয়ে ঠিকই কথা শুনিয়ে গেল তাকে। সবাই মিটিমিটি হেসে মিসবার কথায় সম্মতি জানিয়ে বাড়ির দিকে রওনা দেয়। সুরাও পেছনে পেছনে পা বাড়ায় বাড়ির পথে, যে যার মতো কথা বলায় ব্যস্ত। হঠাৎ মিসবা কি মনে করে পেছনে তাকায়। মেয়েরা সবাই আছে কিন্তু সুরা নেই। কপালে ভাঁজ পড়ে মিসবার। দিয়াকে উদ্দেশ্য করে ব্যস্ত কণ্ঠে বলে, সুর কোথায় দিয়া? ও তো তোমাদের সাথেই ছিল। দিয়াসহ সবাই ভালো করে খেয়াল করে দেখে সুরা নেই। বিচলিত হয়ে পড়ে সবাই। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। গ্রামে সন্ধ্যার পরে কেউ বাড়ির বাইরে বের হয় না বললেই চলে। নুহাস মীরাকে শক্ত কণ্ঠে বলল, তোমরা এতগুলো মেয়ে একটা মেয়েকে দেখে রাখতে পারো না? এর জন্যই বলে মেয়েরা গল্প করতে পারলে আশপাশের খেয়াল থাকে না তাদের। মীরা, তুমি অন্তত আমার বোনটাকে দেখে রাখতে পারতে। আমাদের সাথেই তো ছিল, সবার সাথে বেশ হাসি খুশিই ছিল। আমি বুঝতে পারছি না কোথায় গেল সুর। তোমরা একটু আশেপাশে দেখো না, আমার চিন্তা হচ্ছে। ছিল তো কোথায় আমার বোন? মীরা, এতটা কেয়ারলেস কি করে হতে পারো তুমি? নুহাসের উচ্চস্বরে বলা কথায় মেয়েরা মাথা নিচু করে নিল। নুহাস কখনো মীরার সাথে উচ্চস্বরে কথা বলে না, কিন্তু সুরাজে তার প্রাণ। সবার সামনে যাই বলুক নুহাস, দোষ তো তারই। মেয়েটাকে দেখে রাখা উচিত ছিল তার। চিন্তা তো তারও হচ্ছে, কিন্তু নুহাস কি করে বলতে পারলো আমার বোন? সুরা কি শুধু তার বোন? মীরার কি কেউ না? মা বাবা মারা যাওয়ার পরে ভাই ভাবির ঘাড়ে বোঝা হয়ে তাদের সংসারে ছিল মীরা। নুহাস এক দেখায় প্রেমে পড়ে তার। এতিম জেনেও ভালোবাসায় কখনো কমতি রাখেনি সে। নিহারিকা শিকদার আর মিজানুর শিকদার সাদরে গ্রহণ করে তাকে। তারা যেমন মা বাবার অভাব বুঝতে দেয়নি, তেমনি সেও স্বামীর পরিবারকে বুক দিয়ে আগলে রেখেছে। আর বিয়ের পরে সুরা তো ছিল তার সবচেয়ে কাছের। নিজের বোনের চেয়েও কম ভালোবাসেনি সুরাকে। আর আজ নুহাস সবার সামনে নিজের বোন বলে কি বোঝালো? সুরা একা তার বোন, মীরার কেউ না। ছলাছল করে উঠল চোখ। মেয়েরা হয়তো এমনই, সবচেয়ে কাছের মানুষটার সামান্য কথায়
আঘাত লাগলে অভিমানে চোখ ছলছল করে ওঠে। চোখ হয়তো তাদের ভেতরে কষ্ট ব্যক্ত করে। মিসবাহ শান্ত কিন্তু গম্ভীর স্বরে বলে, নুহাস, তুই কি জমিদারদের বংশ পরম্পরা ধরে রাখার চেষ্টায় আছিস? তাই বলে সম্পর্কে ছোট বড় সবার সামনে মীরাকে এভাবে বলবি? তোর কি উচিত হলো এই কথাগুলো বলা? চিন্তা রাগ সব আমরা ব্যক্ত করতে একটা মানুষকে বেছে নেই, কিন্তু আমরা কি ভাবি অপর পক্ষে যে আছে তাকে আঘাত দিয়ে ফেললাম কিনা? আমি আমাদের বাড়ির বউয়ের অপমান মেনে নিব না নুহাস। নুহাস মাথা নিচু করে নিল আর চোখে একবার মীরার দিকে তাকালো সে। বোনের চিন্তায় কি প্রিয় অর্ধাঙ্গিনীকে আঘাত করে ফেলল সে? মিসবার কিছু না বলে যে পথে এসেছিল সেদিকেই গেল সুরাকে খুঁজতে। তার পিছু পিছু ছুটল সবাই। মিসবা শুধু এইটুকু চাওয়া, মেয়েটা যেন ঠিক থাকে। মিসবা বিড়বিড়ালো, আমি ভুল করেছি, জীবনের সবচেয়ে বড় ভুল। তুমি আমার প্রাণ ভোমরা সুর। একটু চোখের আড়াল হলেই দেখো শ্বাসরুদ্ধ হয়ে আসে আমার। অক্সিজেনের অভাবে মানুষ যেমন ধুকে ধুকে মরে, তেমনি তোমার দূরত্বে আমি মরি প্রতিনিয়ত। তাহলে কি ধরে নিব তুমি আমার অক্সিজেন? জ্যোৎস্না স্নিগ্ধ রজনী, ঝিঝি পোকার ডাকে নিস্তব্ধতা নিমিষেই চুরমার হয়ে যাচ্ছে যেন। কাছে পিঠে বেয়ারিশ কুকুরের কান্নার আওয়াজে কেঁপে উঠছে মন। চিন্তা হারানোর ভয়ে জেগে ধরেছে মিসবাকে। প্রায় আধ ঘন্টা ধরে সুরাকে খুঁজছে তারা। অজানা আশঙ্কায় কণ্ঠনালী শুকিয়ে গেছে সবাই বিচলিত হলেও মিসবা শান্ত হয়ে খুঁজে চলেছে সুরাকে। তাকে দেখে মনে হবে যেন কিছুই হয়নি, সে একদম ঠিক আছে। কিন্তু সত্যিই কি ঠিক আছে সে? শীতলতা বিরাজমান, তবুও মিসবার শুভ্র ললাটে বিন্দু বিন্দু শ্বেত জল মুক্তোর মতো জলজল করছে। বুকের বাঁ পাশের জায়গাটায় যেন কালবৈশাখীর তাণ্ডব চলছে। লহমায় থমকে গেল সে। একটু দূরে দিঘির পাড়ে থেকে মেয়েলি কণ্ঠে হৃদস্পন্দন বন্ধ হওয়ার জগার। দ্রুত দৌড়ে গেল মিসবা সেদিকে। তার পিছু পিছু ছুটল সবাই। জ্যোৎস্নার আলোয় দিঘির জলের দিকে তাকিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে দেখা মাত্রই শান্ত হলো বুঝি মিসবার মন। সুরা বসে আছে শেষ সিঁড়িতে। নুহাস সিঁড়ি বেরিয়ে নিচে গেল সুরার কাছে। বোনকে আগলে নিয়ে উদ্বিগ্ন হয়ে বলল, পুতুল, তুই ঠিক আছিস সোনা? কাপড় ভেজা কেন তোর? আর এভাবে বসে আছিস কেন? মীরা সুরার পাশে বসে গালে হাত রেখে বলে, সুর পাখি, কি হয়েছে? জানিস আমরা অনেকক্ষণ ধরে তোকে খুঁজছি, তুই এইদিকে আসলি কিভাবে? আর দিঘিতে নেমেছিস কেন? নিশ্চিত কিছু আবিষ্কার করতে এই রাতে নেমেছিস দিঘিতে? কালও তো আবিষ্কার করতে পারতি বোন। তোর চিন্তায় আমার 1 কেজি ওজন কমে গেছে। দিয়া দাঁতের দাঁত চেপে বলে, আঙ্কেলের বাচ্চা জিহাদদারে, দয়া করে চুপ যা। তোর গোবর পচা বুদ্ধি প্রদর্শন এখন অন্তত করিস না। জিহাদ কটমট করে তাকালো দিয়ার দিকে। শিহাবকে উদ্দেশ্য করে বলল, শিহাব রে, তোর শুটকি মাছকে সামলা, নয়তো আমি এই দিঘিতে ওকে চুবিয়ে শুটকি মাছ চাষ করাবো। দিয়া শক্ত কণ্ঠে কিছু বলবে তার আগেই রাফি বলল, তোরা চুপ করবি? ছোড়াকে বলতে দে আগে। রাফির কথা সম্মতি জানিয়ে রায়হান শান্ত স্বরে বলে ওঠে, রাফি ঠিক বলেছে, আমাদের আগে সুরের কথা শোনা উচিত। মিষ্টি পরি, তোমার এই অবস্থা কিভাবে হলো? সুরা ঠোঁট উল্টে কাদো কাদো মুখ করে বলল, আমি তো সবার সাথেই যাচ্ছিলাম, কিন্তু রাস্তার ক্ষেতের পাশে এই বিড়াল ছানাকে দেখতে পাই। চূড়ার কথা সবাই এবার চূড়ার হাতের দিকে তাকায়। একটা ছোট্ট বিড়াল ছানা গুটিসুটি মিলে লেপটে আছে তার সাথে। চূড়ার হাতে দুটো পদ্ম ফুলও আছে। সবাই আবার চূড়ার দিকে প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করলো। চূড়া গদগদ হয়ে বলে, বিড়াল ছানাটা কি কিউট, তাই না? ওকে দেখে আমার খুব মায়া হচ্ছিল। ওর শরীরে কাদা লেগেছিল দেখে ওকে নিয়ে এই দিকে আসি ওকে পরিষ্কার করে দেওয়ার জন্য। তখন আসার সময় দেখেছিলাম দিঘিটা। আমি ভেবেছিলাম ওকে পরিষ্কার করে তোমাদের সাথে বাড়ি যাব, কিন্তু তুমি দেখিতে পদ্ম ফুল দেখে নেমে পড়লে পদ্ম তুলতে, আর পা পিছলে পড়ে বসে আছো এখানে, তাই তো? মিসবার গম্ভীর পুরুষেরই ভরাট কণ্ঠে হকচকিয়ে যায় সুরা। মিসবা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। সত্যিই তো, দেখিতে পদ্ম তুলতে গিয়েই এই অবস্থা ওর। সুরা ক্ষীণস্বরে বলল, বুঝতে পারিনি সিঁড়ি পিচ্ছিল হয়ে আছে। ভেবেছিলাম পায়ের ব্যথা একটু কমলে বাড়ি ফিরবো। মিসবার কণ্ঠে তাচ্ছিল্য নিয়ে বলল, আমি এখন 100% শিওর, সৃষ্টিকর্তা যখন মাথায় বুদ্ধি দিচ্ছিল তখন তুমি ঘাস কাটতেই গেছিলে। দেখুন, একদম আমাকে অপমান করবেন না। আমি কি জানতাম এমন হবে? সুরা আপু, তুমি জানো আমরা সবাই কত টেনশনে পড়ে গিয়েছিলাম। তুমি আমাদের বলতে পারতে এখানে আসবে। তুই এটা কি ঠিক করিসনি পুতুল? আমাকে বলতি, আমি পদ্ম তুলে দিতাম। পায়ে কি বেশি ব্যথা করছে?
সুরা নুহাসের বাহুতে মাথা রেখে আহ্লাদি সুরেই বলল, সরি ভাইজান, আর এমন করব না। প্লিজ রাগ করো না, আমি না তোমার পুতুল। নুহাস হাসি বোনের আহ্লাদিপনায়। মিসবা ভ্রু কুচকায়। হিমি ভারী ঠান্ডাবাজ, ঠিক আহ্লাদির ভোল ধরল। মীরা সুরার মাথায় হাত বুলিয়ে বলল, খুব বেশি লেগেছে সুর? হাঁটতে পারবি? দেখ, রাত হয়ে গেছে, বাড়িতে সবাই চিন্তা করবে। সুরা ঠোঁট উল্টায়। পায়ে সত্যি বেশ ব্যথা পেয়েছে সে। মেডিকেল স্টুডেন্ট হিসেবে এইটুকু তো বুঝেছে হয়তো মচকে গেছে পাটা। দিয়া বসে সুরার পায়ে হাত দিতে সুরা চেঁচিয়ে ওঠে। না প্লিজ, হাত দিস না, ব্যথা করছে। দিয়া আশ্বস্ত করে বলে, কিছু হবে না জান, আমাকে দেখতে দে একটু, কতটা লেগেছে দেখি। দিয়া, তুমি ওঠো, আমি দেখেছি। আপনি দেখবেন মানে? আপনি আবার পায়ে হাত দেবেন নাকি? কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে কি নেই সেটা আমি বুঝবো। তুমি কি ভুলে গেছো আমি একজন ডাক্তার? অর্থোপেডিক তো না। মিসবা কণ্ঠে বিরক্তি প্রকাশ করে বলে, ডাক্তারদের যে বেসিক নলেজ সব বিষয়ই থাকে সেটা কি ভুলে গেছো সুর? ইডিয়েট একটা। সুরা মাথা নিচু করে নিল। মিসবা সুরার সামনে হাঁটু গেড়ে বসে সযত্নে সুরার পায়ে হাত দিতেই কেঁপে উঠল সুরা। মিসবা বুঝি কয়েক সেকেন্ড থমকে গেল। একে অপরের দিকে তাকালো দুজনে। দৃষ্টিতে দৃষ্টি পড়ল। দুজনের ভেতরে উচাটন মন বুঝি বুঝলো তারা। সুরা মিসবার চোখের গভীর চাহনির দিকে তাকিয়ে থাকতে পারে না। চোখ সরিয়ে এদিক ওদিক তাকায় সে। মিসবা পাকা হাসে। সুরার পা ভালোভাবে পর্যবেক্ষণ করে, বলে, একটু মচকে গেছে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। কিন্তু এক পায়ে বারবার এমন আঘাত পেলে 2 দিনও লাগবে না পঙ্গু হতে। কেয়ারলেস মেয়ে একটা। সুরা চোখ ছোট ছোট করে তাকায়। প্রথমবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, দ্বিতীয়বারও অ্যাক্সিডেন্ট, এতে তার কি দোষ? বজ্জাত লোক। ভেংচি কাটে সুরা। মিসবার চোখ এড়ায় না সুরার কাণ্ড। মনে মনে হাসে সুরার বাচ্চামো দেখে। নুহাস বলে, ভাইয়া পুতুল তো হাঁটতে পারছে না, ওকে তাহলে? নুহাসকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে মিসবা গম্ভীর স্বরে বলে, তোরা রওনা দে, আমি ওকে নিয়ে আসছি। সবাই পূর্ণ দৃষ্টি দিল মিসবার দিকে। হয়তো বুঝলো মিসবার মনোভাব। কেউ কিছু না বলে উপরেই উঠে গেল। সুরা নুহাসকে ডাকলেও সে কর্ণপাত না করেই মীরার হাত ধরে চলে যায়। এখানে যে সুরা বলে কেউ আছে হয়তো তারা ভুলেই গেছে। সুরা ইচ্ছে মতো সবাইকে গালি দিল, তবুও যেন মন ভুল না তার। সুরা কিছু বলবে তার আগে মিসবা সুরাকে কোলে তুলে নিয়েছে। হক চুকিয়ে গেল সুরা। পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো মিসবার দিকে। মিসবার কোনো ভাবাবেগ নেই। সে দিব্যি সামনের দিকে তাকিয়ে এগোতে লাগলো। সুরা নড়ে চড়ে ওঠে। লহমায় পুরুষালী ভরাট কণ্ঠে থমকে গেল সে। মিসবা বলে, এত নড়ছো কেন ধান্দাবাজ মেয়ে? নিজে তো পা ভেঙেছো, এখন কি আমার কোমর ভাঙার পায়তারা করছো? মোছড়ামুছড়ি না করে শক্ত করে ধরে থাকো আমাকে। সুরা চোখ ছোট ছোট করে তাকালো মিসবার দিকে। এই লোক বড্ড বাজে বকে। দেখছে তো তার হাতে পদ্ম আর বিড়াল ছানা আছে। সুরা ভেংচি কেটে বলে, দেখছেন না আমার হাতে পদ্ম ফুল আর বিড়াল ছানা? আপনাকে ধরলে তো ওরা পড়ে যাবে। মিসবা সামনে হাঁটতে হাঁটতে শান্ত স্বরে বলে, আমাকে না ধরলে তুমি পড়ে যাবে। তুমি কি চাও আমি তোমাকে ফেলে দেই? তাহলে এক কাজ করি, তোমাকে আর তোমার বিড়াল ছানা পদ্ম ফুলকে এই দিঘির জলে ছুঁড়ে মারি। না তোমার আজ বাড়ি যাওয়া হবে, না তোমার বিড়াল ছানার। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। মিসবা শান্ত হুমকিতে ঈষৎ ভয় পেলেও সুরা এক হাতে বিড়াল ছানা আর পদ্মফুল ধরে অন্য হাত মিসবার গলা গড়িয়ে কাঁধ আঁকড়ে ধরল। হৃদস্পন্দন বেড়ে গেল বুঝি মিসবার। আর চোখে একবার সুরার দিকে তাকালো সে। জ্যোৎস্নার আলোয় তার শ্যামকন্যাকে মায়াবিনী লাগছে। চোখে মুখে অঢেল মায়া যেন উপচে পড়ছে। মিসবা মুচকি এসে শান্ত স্বরে বলে, একটা বোবা প্রাণীর জন্য তোমার এত মায়া, এত ভালোবাসা, কিন্তু আফসোস এই তুচ্ছ মানবের প্রতি তোমার না আছে মায়া আর না আছে ভালোবাসা। মানব জীবন বুঝি সার্থক হলো না আমার। পরের জন্ম বলে কিছু থাকলে এই বোবা প্রাণী হয়ে জন্ম নিতে চাই আমি। অন্তত তোমার সান্নিধ্য তো পাবো। সুরা আহত দৃষ্টিতে তাকায় মিসবার দিকে। এই মানবের হৃদয় নিংড়ানো আবেগময় অনুভূতি মিশ্রিত বলার প্রত্যেকটা বাক্য সুরার হৃদয়ে রক্তক্ষরণ হয়। এই কঠিন মানব কি বোঝে? অনুভূতির কাছে হেরে গেল সুরা। মিসবার বুকে মাথা এলিয়ে দিল সে। লহমায় থমকে গেল মিসবা। পা দুটো আর সামনে এগিয়ে নিয়ে যেতে পারল না। হৃদস্পন্দন স্বাভাবিক নেই। অনেক কষ্টে আওড়ালো একটি বাক্য, সুরজান। সুরার কপল সিক্ত হলো অবাধ্য অশ্রুকণায়। হেরে গেল এই নিষ্ঠুর রমণী।
মন আর মস্তিষ্কের লড়াইয়ে জিতে গেল মনের সুপ্ত অনুভূতি। মিসবা আগলে নিল তার সুরজানকে, শক্ত করে জড়িয়ে ধরল নিজের বুকে। সুরা মিসবার বুকে মাথা রেখে নিঃশব্দে অশ্রু বিসর্জন দেয়। এই জায়গাটা তার কাছে শান্তির জায়গা। মিসবার মুখোশটি জুড়ে উপচে পড়া খুশি, প্রশান্তি, শিহরণ হৃদয়ে জুড়ে। 5 বছরের অপেক্ষার প্রহর কি শেষ হলো তবে, নাকি নতুন কোনো ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাবে তার আর সুরের প্রেম কথা? মিসবা মনে প্রাণে চায় আজ এই মুহূর্ত, এই সময় থমকে যাক, সবকিছু স্তব্ধতায় ঘেরা থাক। সে আর তার সুরজান এই মুহূর্তে একে অপরের অনুভূতি জোয়ারে ভেসে যাক। মিসবা বিড়বিড়ালো, শুনছো শুনছো গো প্রকৃতি, দেখে যাও আজ আমার ব্যক্তিগত চন্দ্রের জ্যোৎস্নায় আলোকিত আমার নিজস্ব ভুবন। কে বলেছে পাথরে ফুল ফোটে না? দেখে যাও আজ ফুলের গায়ে ফুল ফুটেছে। প্রকৃতি আজ বড্ড অশান্ত, ধরণীর বুকে তাণ্ডব চালাচ্ছে। ঝুমঝুম বৃষ্টিতে ভরিয়ে তুলছে মাঠঘাট, নদীনালা পানিতে টইটুম্বর। শিকদার বাড়ির বসার ঘরে সুরাকে ঘিরে বসে আছে সবাই। সুরার এক পাশে মোজামেল শিকদার, অন্য পাশে মাহমুদ শিকদার বসে। বাড়ির প্রত্যেকের মুখে চিন্তার ছাপ, পা ফুলে উঠেছে সুরার, চোখে মুখে ব্যথার ছাপ স্পষ্ট। মিসবা সুরার সামনে হাঁটু গেড়ে বসে সুরার পা নিজের হাঁটুর উপরে নিল। হকচকে গেল সুরা, সবার সামনে লজ্জা পেল, কিন্তু মিসবার মুখে লজ্জার লও নেই। সুরা মনে মনে বিড়বিড়ালো, নির্লজ্জ। মিসবা সুতির কাপড়ে বরফের টুকরো নিয়ে সুরার পায়ে ফোলা অংশে ধরতেই সুরা অস্ফুট হয়ে আহ বলে ওঠে। মিসবা মাথা উঁচু করে তাকালো ব্যথায় কাতর পেয়সীর মুখশ্রীর দিকে। এই মেয়ের ব্যথাতর মুখশ্রী যে তার বুকে চিনচিনে ব্যথা দিচ্ছে, এই মেয়ে কি জানে? মিসবা দৃষ্টি সরিয়ে যত্ন সহকারে বরফের শ্যাক দেয়। মিসবা নরম স্বরে বলে, আমার মনে হয় না বেশি ফ্র্যাকচার হয়েছে, তবুও কাল একবার হসপিটাল নিয়ে যাব। তবে কিছুদিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে, চিন্তার কিচ্ছু নেই। মাহমুদ শিকদার সুরার মাথায় হাত বুলিয়ে বলেন, আম্মু বেশি ব্যথা করছে? না বরাব্বু, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। সবাই সুরার দিকে তাকায়। মাহমুদ শিকদার হয়তো ভাবেনি সুরা বড় আব্বু বলে ডাকবে, আগে আঙ্কেল বলে ডেকেছে। প্রশান্তি অনুভব করেন তিনি। সোফায় বসা ভাইয়ের দিকে তাকে অমায়িক হাসি ফুটিয়ে তুললেন মুখে। মাহমুদ শিকদারকে খুশি হতে দেখে সবার মুখে হাসি ফুটে ওঠে। মিসবা সুরার পায়ে ব্রেস লাগিয়ে দেয়। সাধারণ ব্রেস বা ক্রেভ পায়ের যন্ত্রণা উপশমের কাজ করে। মিসবা সুরার পা উঁচু করে টেবিলে রাখে। সুরার হাতের ছিলে যাওয়া অংশে মলম লাগিয়ে সোফায় বসে। সুরা চোখ পিটপিট করে তাকায়। কোনো এর কাছে যে ছিলে গিয়েছিল, পায়ের যন্ত্রণায় খেয়ালই করেনি সে। এই লোকের সব দিকে খেয়াল থাকে। মোজামেল শিকদারের কথায় সুরা নড়ে চড়ে ওঠে। মোজামেল শিকদার বলে, 1 সপ্তাহ পর আমার বন্ধুর নাতনির বিয়ে। আমি কথা ভাবলাম বড়গিন্নির সাথে নাচবো, কিন্তু সেগুলো বালি। বড়গিন্নি, তুমি তো দেখছি পা ভেঙে পড়ে আছো, এখন আমাকে দেখছি ছোট গিন্নির সাথেই নাচা লাগবে। মেহের চোখ ছোট ছোট করে বলে, আমার বইয়ে গেছে তোমার সাথে নাচতে। যেই দেখলে বড় গিন্নির নাচার অবস্থায় নেই, অমনি ছোট গিন্নির কথা মনে পড়লো তোমার, লুচু জমিদার। সুরা শব্দ করে হেসে ওঠে মেহেরের কথায়। সবাই মুচকি আসে। সুরা কৌতুক স্বরে বলে, আহা ছোট গিন্নি, রাগ করছো কেন? একদিনের জন্য না হয় আমার সুদর্শন বরের সাথে নাচলে। সুরা আপু, তুমিও? সবাই শব্দ করে হেসে ওঠে। মিসবা দেখে তার হাস্যজ্জ্বল সুরজানকে। মিজানুর শিকদার মিসবার উদ্দেশ্যে বলে, মিসবাহ আব্বা, বেশ চোট পায়নি তো মেয়েটা? বেশি চোট পেলে আজকে হসপিটালে নিয়ে যাব মেয়েটাকে। বেশি সমস্যা হয়নি চাচু, একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। এখন তোমার এই উড়নচণ্ডী মেয়েকে বলো যেন বেশি লাফালাফি না করে বিশ্রাম নেয়। মিজানুর শিকদার সুরার কাছে এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে বলেন, আম্মা জান, শুনলেন তো? বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবেন আপনি। আজ থেকে পা ভালো না হওয়া পর্যন্ত রুমেই থাকবেন, কেমন? ঠিক আছে আব্বাজান, আমার পুষিও আমার সাথে থাকবে। তোর সাথে তো দিয়া থাকে। দিয়ার নাম পুষি হলো কবে থেকে? হ্যাঁ, আগে তো জানতাম এর নাম শুটকি মাছ, আজ আবার জানলাম পুষি। কালে কালে আর কত কি যে দেখবো। ভাই শিহাব, এখনো সময় আছে, তুই ভেবে নে এই পুষিকে বিয়ে করবি কিনা। দিয়া কটমট করে তাকালো দুইজনের দিকে। একজনের মুখে রাজ্যের মায়া, কিন্তু দিয়ার এখন মায়া হচ্ছে না। আরেকজনের মুখে শয়তানি হাসি দেখে গা জ্বলে ওঠে দিয়ার। সে তাদের দাঁত চেপে বলে, তোদের দুজনকে আমি পরে দেখে নেব। আঙ্কেলের বাচ্চা শিহাব রে, তুই আমাকে কি রিজেক্ট করবি? আমি তোকে রিজেক্ট করলাম না তোকে বিয়ে, যা ভাগ।
শিহাব ইনোসেন্ট ফেস করে বলে। আমি কি করলাম জান? দিয়া চোখ পাকিয়ে তাকায়, শব্দ করে হেসে উঠে সকলে। সবাইকে হাসতে দেখে লজ্জা পায় দিয়া। সুরা হাসি চেপে বলে, পুষি মানে আমার বিড়াল ছানা, বুঝলি? এখন এসব ছানাপোনা রাখা যাবে না গাছে। ওদের শরীরে জীবাণু থেকে ইনফেকশন হবে তোমার হাতের ক্ষত জায়গায়। সুরা ভেঙচি কাটে। পুষিকে সে রাখবে মানে রাখবেই। সুরা ঠোঁট উল্টে তাকায় মোজাবেল শিকদারের দিকে। মোজাবেল শিকদারের বুকে মাথা রাখে। মিসবা চোখ ছোট ছোট করে তাকালো। সে নিশ্চিত এই মেয়ে আবারও আল্লাদিপনার ভুল ধরবে। আর হলেও তাই। সুরা আল্লাদি স্বরে বলে, ও দাদা যান, আপনি বলুন না একা একা রুমে কতক্ষণ থাকা যায়? আমার পুষিকে চাই। আমার অত ছোট বাচ্চাটা আমাকে ছাড়া থাকতে পারবে না। বিদ্যার রানী, তুই শেষমেশ বিড়াল ছানার মা হয়ে গেলি? ছে ছে ছে, অত্যাধুনিক যুগে এসব কি হচ্ছেটা কি? মানবতা আজ কোথায়? সুরা ভুর কুচকে তাকায় জিহাদের দিকে। সে কখন বলল পুষির মাসে? সুরা দাঁতের দাঁত চেপে বলে, আর একটা কথা বললে আমি যে দিঘিতে পড়েছিলাম সেই দিঘিতে তোকে চুবিয়ে আসবো। জিহাদ দাঁত কেলিয়ে বলে, আগে নিজে তো উঠে দাঁড়া। বাচ্চাদের মতো ফাইট করা বাদ দাও দুজনে। আর আমি যা বলেছি তাই ফাইনাল। তোমার বাচ্চাকে আপাতত তোমার কাছে রাখার পারমিশন দিচ্ছি না আমি। আমার মনে হয় না তোমার বাচ্চার মা ছাড়া থাকতে কষ্ট হবে। সুরা কাঁদো কাঁদো মুখ করে সবার দিকে তাকায়। এটা কোনো কথা হলো? এই বদ অসভ্য লোকটাও তাকে টিচ করছে। পুষিকে আমার বাচ্চা বলেছে বলে কি তারা পুষির মা বানিয়ে দিবে তাকে? মিসবার কথা শুনে ছোটরা শব্দ করে হাসে। সুরা ঠোঁট উল্টে মোজাবেল শিকদারের দিকে তাকায়। মোজাবেল শিকদার মিসবাকে কিছু বলবে তার আগে মিসবা গম্ভীর স্বরে বলে, একদম ওর হয়ে কিছু বলবে না বড় জমিদার সাহেব। তুমি জানো বেশি কথা আমার পছন্দ না। আহা, ছোট জমিদার সাহেব, রাগ করো না। বাচ্চা মেয়ে বিড়াল ছানা রাখতে চাইছে, রাখুক না। আর সুরার পায়ে ব্যথা কমলে আমরা সবাই বিয়ে বাড়ি যাবো। দাদু ওর বিয়ে বাড়ি যাওয়া কি ঠিক হবে? আর ভাইয়া তো ওকে রেস্ট নিতে বললো। তোমরা বিয়ে বাড়ি যেও, আমি থাকবো ওর সাথে। মোজাবেল শিকদার কিছু বলার আগেই মিসবা ভরাট কণ্ঠে বলে ওঠে, সবাই বিয়ে বাড়ি যাবে বড় জমিদার সাহেব, সুরও যাবে। আমার মনে হয় 1 সপ্তাহের মধ্যে ব্যথা কমে যাবে, তাই সমস্যা হওয়ার কথা না। সবাই মিসবার দিকে তাকায়। এত সহজে সুরাকে বিয়ে বাড়িতে যেতে দিবে কেউ হয়তো কল্পনা করেনি। এ লোকের মতিগতি বোঝে না সুরা। মিসবা সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। ফ্রেশ হওয়া প্রয়োজন তার। সুরাকে লোক সমাগমের মাঝে রাখা উচিত। এতে সে নিজেকে গুটিয়ে নিতে পারবে না। ডিপ্রেশনের প্রধান কারণ একাকিত্ব। মিসবা সুরাকে এই যন্ত্রণা থেকে বের করে আনতে চায়। তার জন্যই পায়ে ব্যথা থাকা সত্ত্বেও সুরা বিয়ে অ্যাটেন্ড করুক সে চায়। তার সূর্যন শুধু ভালো থাকুক। ইলশিগুড়ির বৃষ্টিতে হিমশীতল কক্ষে আনাচে কানাচে ঘড়ি কাটা রাত 11:30 ছুঁয়ে ছুঁয়ে। ঘর জুড়ে পিনপত নীরবতা। নুহাস পাশ ফিরে তাকালেও প্রিয় অর্ধাঙ্গিনীর দিকে। মেয়েটা আজ একটা কথাও বলেনি তার সাথে। তার কি উচিত হয়েছে সবার সামনে নিজের সহধর্মিণীকে অপমান করা? একদম উচিত হয়নি। স্বামী স্ত্রীর মনোমালিন্য কখনো বাইরে প্রকাশ করতে নেই। আর না একে অপরকে কারোর সামনে ছোট করা উচিত। স্বামী স্ত্রীর সম্পর্ক পবিত্র। এই সম্পর্কে যখন তৃতীয় ব্যক্তি প্রবেশ করে তখন সেই সম্পর্ক তিক্ততায় পরিপূর্ণ হয়ে ওঠে। নুহাস পেছন থেকে মীরার কোমর জড়িয়ে ধরে। গলায় মুখ গুজে ফিসফিসিয়ে বলে, রাগ করেছো মীরাবতী? রাগ করবো কেন? যার কেউ নেই তার কি রাগ করা মানায়? নুহাসের বুক থক করে উঠল। সে কি এই মেয়েটাকে বেশি কষ্ট দিয়ে ফেলল? নুহাস মীরাকে সোজা করে শুয়ে দেয়। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ললাটে ঠোঁট ছুঁয়ে বলে, কে বলেছে আমার মীরাবতীর কেউ নেই? আমি আছি, আমৃত্যু তার পাশে। আমার পরিবার কি তার পরিবার না? তুমি কিভাবে বলতে পারলে সুরা তোমার বোন? সে কি আমার কেউ না নুহাস? আই এম সরি জান, মাথা ঠিক ছিল না আমার। মীরা ফুপিয়ে উঠল। নুহাস হকচকিয়ে যায়। দুহাতের আজলায় মীরার মুখশ্রী আগলে নিয়ে মুখশ্রীতে অসংখ্য ঠোঁট ছোঁয়ায়। বলে, প্লিজ কেঁদো না মীরাবতী। তোমার কান্নায় আমার হৃদয়ের রক্তক্ষরণ হয়। তুমি কি চেনো না আমাকে? মীরা পূর্ণ দৃষ্টি দেয় নুহাসের দিকে। এই মানুষটার জন্য আজ তার সব আছে। ভরা সংসার তার। মা বাবা মারা যাওয়ার পরেই নিঃস্ব মীরাকে আগলে নেই এই মানুষটা। মীরা চোখে এসে জড়িয়ে ধরে নুহাসকে। স্বামীর বুকে শান্তি খুঁজে নেয় সে। মনে সরল স্বীকারোক্তি দেয়, আমি তোমাকে খুব ভালোবাসি নুহাস। নুহাস মুচকি এসে আরো গভীরভাবে জড়িয়ে ধরে মীরাকে। বলে, আমিও যে আমার মীরাবতীকে খুব ভালোবাসি।
মীরা মুচকি হাসে, কিছু মনে পড়ার ভঙ্গিতে বলে, আমাদের সুর কি সুখের মুখ কখনো দেখবে না? মেয়েটার যন্ত্রণা কষ্ট যে আমার আর সহ্য হয় না। পুতুলের সুখ তার আশপাশেই আছে মীরা, কিন্তু আমার বোনটা নিজের সুখ থেকে পালাতে চাইছে। তুমি কি ভাইয়ার কথা বলছো? হুম, ভাইয়া পুতুলকে ভালোবাসে, কিন্তু আমার বোনটা অনুভূতিকে ভয় পাচ্ছে। ভয় পাওয়া কি স্বাভাবিক না? জানি না, আমি শুধু জানি আমার পুতুলটা সুখে থাকুক, আর তার সুখের নাম মাখুল শিকদার মিসবা। মীরা কিছু বলে না, সে শুধু চায় মেয়েটা সুখী থাক। এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে তার কপল বেয়ে। নুহাস মীরার চোখের অশ্রু আলতো করে মুছে দেয়, ফিসফিসিয়ে বলে, আমি যে এত কষ্ট করে আমার বউয়ের রাগ ভাঙালাম, তার জন্য আমারও তো কিছু প্রাপ্য নাকি? মীরা মাথা উঁচু করে তাকালো নুহাসের দিকে। স্বামীর মনোভাব বুঝতে একটুও সময় ব্যয় হয় না রমণীর। নুহাস মিটিমিটি হেসে ভ্রু নাচায়। মীরা লজ্জায় মুখ লুকায় নুহাসের বুকে। নুহাস শব্দ করে হাসে। এই মেয়েটাকে সে বড্ড ভালোবাসে। নুহাসের কাছে অনুভূতির অপর নাম তার মীরাবতী। গ্রীষ্মের খরতাপে প্রাণীকুল যখন অতিষ্ঠ, ঠিক তখনই আগমন ঘটে বর্ষার। আচ্ছা ঋতুরাজ বসন্ত হলে ঋতুর রানী কি বর্ষাকে বলা যেতে পারে না? প্রকৃত অর্থে ঋতু রানী বর্ষাকেই বলা যেতে পারে। গ্রীষ্মের খরতাপে যখন সকলে অতিষ্ঠ, তখনই ধরণীর বুকে বর্ষা নিয়ে আসে প্রশান্তি। মরুভূমির মতো খাখা ধরণীকে সতেজতায় ফিরিয়ে আনে বর্ষাকাল। গাছপালা যেন প্রাণ ফিরে পায়। সারা রাত বৃষ্টি হওয়ার পরে সকালে একটুখানি রোদ যখন খিলখিলিয়ে হেসে ওঠে, তখন হয়তো ধরণীও প্রকৃতির সাথে আনন্দ উল্লাসে মেতে ওঠে। বিছানার মাঝখানে পুষিকে কোলে নিয়ে বসে আছে সুরা। তার আশেপাশে জামা কাপড়ে স্তূপ। মেয়ে সকাল থেকে বিয়ে বাড়িতে পরার জন্য একটার পর একটা জামা দেখাচ্ছে সুরাকে। এসবের মধ্যে একটাও না সুরার পছন্দ হচ্ছে আর না মেহেরের। দিয়া বসে বসে আঙ্গুল খাচ্ছে আর দুই বোনের কাণ্ড দেখছে। মুখে বিরক্তি নিয়ে মেহের বলল, ধুর, আমার একটাও পছন্দ হচ্ছে না। বিয়ে বাড়িতে কি এসব পরে কেউ? হ্যাঁ, নতুন জামা দরকার আমার। দিয়া চোখ পাকিয়ে বলে, এইটুকু মেয়ের পছন্দের কি আছে রে? এতগুলো জামার মধ্যে নাকি তার একটাও পছন্দ হচ্ছে না। 1 ঘন্টা ধরে একটা জামাও সিলেক্ট করতে পারলি না, ফাজি একটা। মেহের কাঁদো কাঁদো মুখ করে সুরার দিকে তাকিয়ে বলে, ও সুরা আপু, দেখো দিয়া আপু বকছে আমাকে। তুমি বলো, এগুলো একটাও কি বিয়ে বাড়িতে পড়ার মতো? আমার তো পছন্দ হয়নি। আর দিউ, তুই আমার মিষ্টি বোনটাকে বকছিস কেন? তুই কি ভুলে গেছিস আমরা তোর ননদ? আমরা চাইলেই তোকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারি। দিয়া হাত জোর করে বলে, ক্ষমা দে বোন, আমার ভুল হয়েছে। তোর আর তোর বোন আজ সারাদিন জামা সিলেক্ট কর, আর আমরা বিয়ে খেয়ে চলে আসি। বিয়ে খাওয়া যায়? জানতাম না তো। ঘরে প্রবেশ করতে করতে কথাটা বলে ওঠে জিহাদ। দিয়া চোখ কুচকায়। ঠিক তার হাড় জ্বালাতে চলে এসেছে পশ্চাৎটা। রাফি এসে সুরার পাশে বিছানায় বসে। জিহাদ শুয়ে পড়ে বিছানার কাপড়গুলোর উপরে। শিহাব গিয়ে দিয়ার পাশে বসে। মেয়ের ঠোঁট উল্টে বলে, জিহাদ ভাইয়া, তুমি আমার কাপড়ের উপর শুয়ে পড়লে কেন? আমার কাপড়গুলো তো তোমার মতো জলহস্তির ওজনে মারাই যাবে। এই ওঠো, ওঠো বলছি। সবাই ঠোঁট চেপে হাসে। জিহাদ আশেপাশে তাকায়, ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, বোন, এগুলো তোর কাপড়। আমি ভাবলাম ময়লার স্তূপ। আমার শার্টটাও ময়লা হয়ে আছে, তাই ময়লা ক্ষয় করতে শুয়ে পড়েছি। আমি কোথায় তোর উপকার করলাম? আর সেই তুই আমাকে ওজনের খোঁটা দিলি? বহুত কষ্ট পাইছি রে। মেয়ে চোখ ছোট ছোট করে কৌতূহলী হয়ে বলে, ময়লা ময়লা খায় আবার কি জিহাদ ভাইয়া? সুরা ঠোঁট চেপে হাসে। এই বদমাস জিহাদ আজ বোকা বানানোর জন্য ছোট মেহেরটাকেই পেয়েছে। জিহাদ যেন উৎসাহ পেল মেহেরের প্রশ্নে। গদগদ হয়ে বলে, তুই জানিস না? আসলে জানবি কিভাবে? আমি তো কখনো আমার ট্যালেন্ট প্রদর্শন করিনি কারো সামনে। তো সে যাই হোক, বিষে বিষক্ষয় হলে ময়লা ক্ষয় হয়, বুঝলেই বুঝকি? মেয়ে তাতে দাঁত চেপে তাকালো জিহাদের দিকে। এটা কোনো কথা হলো? সে তো ভেবেছে কি না কি বলবে। নাক ফুলিয়ে বলল, জিহাদ ভাইয়া, তুমি আমাকে একদম পুচকে বলবে না। ঠিক সময়ে আমার বিয়ে হলে আজ আমার একটা বাচ্চা থাকতো। আমার গুলুগুলু বাচ্চাটাকে মা ছাড়া থাকতে হতো না। কিন্তু দেখো, কেউ বুঝলো না আমার কষ্ট। হঠাৎ শুকনো কাশির শব্দে দরজার দিকে তাকালো সবাই। মিসবা আর রায়হান দাঁড়িয়ে আছে। রায়হানের কাশি যেন থামাথামি নেই। মেয়ে দ্রুত টেবিল থেকে 1 গ্লাস পানি এগিয়ে দিল রায়হানকে। পানি খেয়ে যেন স্বাভাবিক হয় সে। রায়হান ধমকে উঠল মেহেরকে, এই মেয়ে, বয়স কত তোর?
এইভাবে এখনও নাক টিপলে তরল বের হবে। আর সে মেয়ে নাকি বিয়ে করার স্বপ্ন দেখে। মেয়ের কটমট চোখে তাকায় রাহানের দিকে। এ লোক থাকতে তার কখনো বিয়ে করাই হবে না, আর বাচ্চা তো বিলাসিতা। ভেঙচি কেটে অন্যদিকে তাকালো মেহের। মিসবা বোন আর বন্ধুর কাণ্ড দেখে বাঁকা হাসে। এগিয়ে যায় সুরার কাছে, পায়ের কাছে বসে ক্ষীণস্বরে বলে, পায়ে কি এখনো ব্যথা আছে? ব্যথা থাকলে বলো, হসপিটালে আগে যাব, তারপর বিয়ে বাড়ি যাব। না স্যার, ঠিক আছে, আমি ব্যথা নেই বললেই চলে। আর টেস্ট তো করা হয়েছে, আপনিই তো দেখলেন সব, সামান্য পা মচকে গেছে। মিসবা সুরার দিকে তাকায়। সেই দিন রাতে মেয়েটা নিজের ইচ্ছায় তাকে জড়িয়ে ধরার পরে তার মধ্যে আগের মতো না আছে কোনো দ্বিধা আর না আছে কোনো অস্বস্তি। তাহলে কি সত্যি তার অপেক্ষার প্রহর ফুরালো? গোপনে দীর্ঘশ্বাস ফেল মিসবা। তার প্রণয়ের শেষ পরিণতি কি হবে জানা নেই তার। মিসবা সুরার পায়ে হাত দিতেই সুরা লাফিয়ে ওঠে, দ্রুত গুটিয়ে নেয় নিজের পা। মিসবা ভ্রু কুচকে তাকালো সুরার দিকে। সুরা মিসবার দিকে চেয়ে দ্বিগুণ ভ্রু কুচকে বলে, এই, আপনি সবসময় আমার পায়ে হাত দেন কেন? সমস্যা কি? আমি যে একজন ডাক্তার, ভুলে গেছো? সুরা ভেঙচি কেটে বলে, জানা আছে আমার আপনি কেমন ডাক্তার। সামান্য পা মচকে যাওয়ায় যে হসপিটাল নিয়ে যায়, সে আবার নাকি ডাক্তার। আপনার তো নিজের ট্রিটমেন্টের উপরেই ভরসা নেই, আমার কেন থাকবে? মিসবা কপালে ভাঁজ ফেলে তাকালো। এই মেয়ে কেমন তা আগেই ভাবা উচিত ছিল তার। পায়ে ব্যথা পাওয়ার পরের দিন সকালে সুরা হসপিটালে যেতে চায়নি ব্যথা কমে যাওয়ায়, কিন্তু মিসবা জোর করে নিয়ে যায় তাকে। আর এখন ঠিক ঘুরিয়ে পেঁচিয়ে 7 দিন আগের কথা শোনালো তাকে। যতই মিসবা ডাক্তার হোক, পায়ে বেশি ব্যথা পেয়েছে কিনা তার জন্য তো টেস্ট করানোর দরকার। কিন্তু এই মেয়েকে কে বোঝাবে? মিসবা ভরাট কণ্ঠে বলে, আমি রিস্ক নিতে চাইছিলাম না। আর কথা যদি তোমার হয়, তাহলে তো রিস্ক নেওয়ার প্রশ্নই আসে না। এখন সবাই রেডি হয়ে নাও, বেরিয়ে পড়তে হবে আমাদের। মিসবা কথা সকলে সম্মতি জানিয়ে রেডি হতে যায়। সবাই চলে গেলে মিসবা সুরার কাছে এগিয়ে আসে। সুরার কাছে একটু ঝুঁকে বলে, আমার স্পর্শ সামান্য তোমার ওই পদযুগলে পেটে কেঁপে ওঠে তোমার তনুমন। যখন আমার রঙে রাঙিয়ে দিব, তখন কি করবে? সুরা গোল গোল চোখে তাকিয়ে থাকে মিসবার দিকে। এই অসভ্য পুরুষ কি কখনো ভালো হবে না? এই অসভ্য পুরুষ কি কখনো ভালো হবে না? লহমায় লজ্জায় রক্তিম হয়ে ওঠে কপল দেয়। সুরা বিড়বিড়িয়ে বলে, এই নির্লজ্জ বেহায়া অসভ্য পুরুষকে আমি কখনো বিয়ে করব না। এই নির্লজ্জ বেহায়া অসভ্য পুরুষই তোমার শেষ ঠিকানা, সুরজান। সুরা লজ্জায় মাথা নিচু করে নেয়। মিসবা মুচকি এসে সরে আসে সুরার থেকে। প্যান্টের এক পকেটে হাত ঢুকে হেলতে দুলতে বেরিয়ে যায় ঘর থেকে। সুরা মিসবা যাওয়ার দিকে তাকিয়ে ভেঙচি কেটে ব্যঙ্গাত্মক স্বরে বিড়বিড়ালো, জমিদারদের রেখে যাওয়া নির্লজ্জ বেহায়া অসভ্য জমিদার। পরক্ষণে মুখে হাসি ফুটে উঠল রমণীর। মনে মনে আওড়ালো, আমার জমিদার সাহেব। এক ঝাঁকজমকপূর্ণ বিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে মোজামেল শিকদারের বাড়ির সবাই। আজকের গাড়িতে সুরার শরীর খারাপ হয়। দুটো গাড়িতে সকলে এসে পৌঁছায় বিয়ে বাড়ির সামনে। সুরা গাড়িতে উঠে সেই যে চোখ বুজে আছে আর চোখ মেলে তাকায়নি। সবাই গাড়ি থেকে নামলেও মিসবা আর সুরা এখনো বসে আছে গাড়িতে। মিজানুর শিকদার সুরার কাছে এগিয়ে গিয়ে বললেন, আম্মাজান, আপনি কি অনেক শরীর খারাপ করেছে? ভেতরে চলেন, রেস্ট নেবেন। সুরা চোখ বুঝেই ক্ষীণস্বরে বলে, আমি ঠিক আছি আব্বাজান, চিন্তা করবেন না, একটু জিরিয়ে নিই, তারপর না হয় যাব ভেতরে। মিসবা গাড়ি থেকে নেমে আসলো, সবার সামনে দাঁড়িয়ে বলল, তোমরা সবাই ভেতরে যাও চাচু, আমি সুরকে নিয়ে আসছি। মিজানুর শিকদার কিছু বলার জন্য উদ্যত হলে মোজামেল শিকদার সবার উদ্দেশ্যে বলেন, ছোট জমিদার সাহেব ঠিক বলেছে, সবাই ভেতরে চলো, ওরা একটু পরেই বরং আসুক। কেউ আর কোনো কথা বাড়ালো না। ভেতরে যায় সকলে। পঞ্চপাণ্ডবের 4 জন হেলতে দুলতে সবার সাথে সাথে ভেতরে যাচ্ছে। যেহেতু এমন একটা ভাব নিয়ে আছে যেন তার মতো ছেলে পাওয়া দুষ্কর। আজ যে মেয়ে আগে পাবে তার মতো ভাগ্যবতী আর কেউ নেই পৃথিবীতে। যে আগে পাবে সে লুটে নাও। সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতেই একটি মেয়ের সাথে ধাক্কা লেগে পড়ে যায় জিহাদ। মেয়েটাও যে তার মতো শক্ত খুঁটির সাথে ধাক্কা লাগায় পড়েনি তা নয়, দুজন দুই পাশে ছিটকে পড়ে। জিহাদ চেঁচিয়ে ওঠে, কোন শালারে, চোখের মাথা। আর কিছু বলতে পারে না জিহাদ। তার আগেই তার কণ্ঠনালী রোধ হয়ে আসে। হৃদস্পন্দন বুঝি বেড়ে গেল। এত জোরে লাফিয়ে উঠছে কেন তার হার্ট? বেরিয়ে যাবে নাকি? বুকের বাঁ পাশে হাত রাখে সে। মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে আসে, মাশাআল্লাহ।
রাফি গিয়ে ধরে তুলে জিহাদকে, ওকে তুলতেই হাত ছেড়ে যায় রাফির। রাফি মুখ কুচকে বলল, জিহাদের কোনো দিকে খেয়াল নেই। এখন রাফির গালিও তার কাছে মিষ্টি লাগছে। জিহাদ নিজেকে সামলে কৌশলে শুধায়, এই মেয়ে, আমাকে ফেলে দিলে কেন? তোমার নাম কি? প্রিয়া। প্রিয়া জিহাদের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে। দিয়ার প্রিয়াকে তুলতেই সে কোনো দিকে না তাকিয়ে দৌড়ে বেরিয়ে যায় সদর দরজা দিয়ে। তার যাওয়ার দিকে তাকিয়ে জিহাদ রাফির কাঁধে হাত রেখে গদগদ হয়ে বলে, मन में लड्डू फूटा दोस्तों, हाय मैं मर गई बर्बाद हो गई। দিয়া ভেঞ্চি কেটে বলে, যত সব ঢং! এই লুচ্চু একটা মেয়ের দিকে ওইভাবে তাকাস কেন, হ্যাঁ? জিহাদ দিয়ার গাল টিপে দিয়ে বলে, শুটকি মাছ রে, আজ তোর কথা এত মিষ্টি লাগছে কেন? আমার তোকে আজ খুব মিষ্টি লাগছে। আমি কি প্রেমে পড়লাম দোস্ত? এই দিয়ার প্রেমে তুই পড়বি কেন? দিয়া আমার, থাপ্পড় দিয়ে গাল একদম লাল করে দিব শালা। জিহাদ চোখ মুখ কুচকে তাকায়, বলে, তোর শুটকি মাছ তুই চরচরি কই রাখা। আমি ওইসব শুটকির প্রেমে পড়ি না, আমি তো ওই সুন্দরী রমণীর প্রেমে পড়েছি। দিয়া কটমট করে তাকালো। রাফি আর শিহাব হেসে ওঠে। জিহাদেরও একটা হিল্লে হলো। তাহলে ভাবা যায়, নিস্তব্ধতা বিরাজমান। প্রকৃতি কি থমকে গেছে নাকি সময় থমকে গেছে? বোধগম্য হয় না রমণীর। সে কি অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে? নিঃশেষ হয়ে যাচ্ছে কি তার অস্তিত্ব? মরুভূমির মতো বুকটা খাখা কেন করছে? চারিদিকে অমানিসা, ঘোর অমানিসায় তলিয়ে যাচ্ছে সে। গুমট পরিস্থিতি, শ্বাসরুদ্ধকর অবস্থা। তাকে জড়িয়ে ধরে থাকা ক্রন্দনরত মেয়েটিকে দেখল সুরা। চোখের অবাধ্য অশ্রু আজ বাঁধনহারা। একটু আগে সুরা সুস্থ বোধ করলেও গাড়ি থেকে নামে বিয়ে বাড়ি যাওয়ার জন্য। মিসবা পাশেই ছিল। লহমায় কোথাও থেকে দৌড়ে এসে কেউ তাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ওঠে। আকস্মিক ঘটনায় হকচকিয়ে যায় সুরা। নিজে থেকে আগন্তুককে সরিয়ে দিতেই ডুকরে কেঁদে ওঠে সুরা। তার ছোটবেলার খেলার সাথেই তার প্রিয় বান্ধবীকে এতদিন পর দেখে কান্নায় ভেঙে পড়ে সে। প্রিয়া জড়িয়ে ধরে সুরাকে। এই মেয়েটা তার কত যে আপন সে বলে বোঝাতে পারবে না। কত চেষ্টা করেছে একবার কথা বলার জন্য, কিন্তু এই অভিমানী তার থেকে দূরে সরে গিয়েছিল এই কয়েক বছর। সুরা হঠাৎ কি হলো কে জানে, প্রিয়ার থেকে নিজেকে সরিয়ে নিয়ে ভয় মিশ্রিত কণ্ঠে বলল, পিউ, তুই এখানে? তার মানে ওরাও? হাত দিয়ে মুখ চেপে ধরে সুরা। কিছুক্ষণ নিজের মতো বিড়বিড় করে মিসবা এগিয়ে যায় সুরার কাছে। মাথায় হাত বুলিয়ে আদুরে স্বরে বলে, কি হয়েছে সুরজান? এমন করছো কেন? ও তোমার বন্ধু। প্রিয়ার দিকে ইশারা করে বলে মিসবা। সুরা ছড়াছড়া চোখে তাকায় মিসবার দিকে, তারপর প্রিয়ার দিকে তাকায় সে। প্রিয়া সুরার গালে হাত রেখে আদুরি গলায় বলে, আমায় ভুলে গেছিস সুর? আমি কত চেষ্টা করেছি তোর সাথে একবার কথা বলার, পারিনি। আমার ভয় করছে পিউ, খুব ভয় করছে। আমি যাব না ভেতরে, ওরা আমাকে। সুরা, তুই এখানে? মেয়েলি কণ্ঠস্বরে সামনে দৃষ্টিপাত করে তিনজনে। বিয়ের অর্ধেক সাজে সুন্দরী একজন রমণী দাঁড়িয়ে আছে। ঋতুকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পায় সুরা। ঋতু এগিয়ে এসে জড়িয়ে ধরে সুরাকে, হাসি মুখে বলে, তুই এখানে সত্যি এসেছিস সুরা? আমার তো বিশ্বাস হচ্ছে না তুই এসেছিস। আমি ভাবতেই পারছি না আমার বিয়েতে তুই এসেছিস। তোমার বিয়ে? প্রিয়া বলে, হো, ঋতু আপুর বিয়ে। সুরা ছলছল চোখে হাসে, বলে, অন্ত ভাইয়ের সাথে আপু? ঋতু সুরার গালে হাত রেখে আধুরি গলায় বলে, তোর অন্তু ভাইয়ের সাথে। ভেতরে চল, অন্তু তোকে দেখলে খুব খুশি হবে। একটু থেমে ঋতু আবারও বলে, আমাকে সাজানোর সময় জানালা দিয়ে পিউ তোকে দেখে দৌড়ে আসে, শুধু বলে আমার সুরা এসেছে। আমি প্রথমে বিশ্বাস করিনি, বাইরে এসে দেখি সত্যিই তুই এসেছিস। আমার এখনো বিশ্বাস হচ্ছে না সুরা। সুরা ফেল ফেল করে তাকিয়ে আছে। ওর মাথা কাজই করছে না। এখান থেকে যেতে চায় সে, কিন্তু কি হবে? সুরা মিসবার দিকে তাকায়। মিসবা সুরার দিকেই কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। সুরা কিছু বলবে তার আগে ঋতু সুরার হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে যায়। মিসবা ওদের পেছনে পেছনে যায়। সুরাকে কি এখানে আনা ঠিক হলো তার?
বিয়েবাড়ির জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এখন পিনপত নীরবতা। বিয়েবাড়ির মূল আকর্ষণ বিয়ের কনে হলেও এখানে সবার মূল আকর্ষণ সুরা। সবাই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার দিকে। ঋতুর দাদা মারা গেছে বছর খানেক। একমাত্র বাবার বন্ধু মোজামেল শিকদারকে ঋতুর বাবা মনিরুল আলম অনেক সম্মান করে চলেন, তাই একমাত্র মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করতে ভোলেননি বাবার সমতুল্য মোজাম্মেল শিকদারকে। এতদিন তিনি স্ত্রীকে নিয়ে দেশের বাইরে ছিলেন, বছর 5 মেয়ের বিয়ে উপলক্ষে দেশে ফিরে আসেন। ঋতু একমাত্র মেয়ে হলেও যেতে চায়নি নিজের জন্মভূমি ছেড়ে। আর তাছাড়া দেশের বাইরে গেলে অন্তের সাথে যে দূরত্ব সৃষ্টি হতো সেটা কিভাবে হতে দিত ঋতু? প্রিয়া তার খালাতো বোন, প্রিয়াদের বাড়িতেই থেকেছে সে এতদিন। বাবা মা দেশে ফিরে আসায় আজ তার ভালোবাসার মানুষটার সাথে বিয়ে। তখন সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতে সুরা মুখোমুখি হয় আঞ্জুমান বেগমের। তিনি প্রথমে সুরাকে দেখে চমকে গেলেও পরে মুখভঙ্গি পাল্টে যায় তার। সুরার হাত শক্ত করে ধরে। কিছু বুঝে ওঠার আগেই সুরার গালে থাপ্পড় বসিয়ে দেন তিনি। সুরা পড়ে যেতে নিলে মিসবা দ্রুত এসে আগলে নেয়। মিসবার চোয়াল শক্ত হয়ে ওঠে। রাগান্বিত চোখে তাকায় সে আঞ্জুমান বেগমের দিকে। হিংস্রতা তার চোখে মুখে। দিয়া আর মীরা গিয়ে সুরাকে আগলে দাঁড়ায়। লোকসমাগমে ভর্তি ড্রয়িং রুম। আকস্মিক ঘটনা সকলে হতভম্ব। প্রিয়া আর ঋতু আঞ্জুমান বেগমের দিকে তাকালো। প্রিয়া ছুটে বেরিয়ে যায় একজনকে ডাকতে। আপাতত ওই ব্যক্তি ছাড়া কেউ পারবে না এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। মিসবা চোয়াল শক্ত করে আঞ্জুমান বেগমের দিকে তাকিয়ে বলে, আপনার সাহস কি করে হলো ওর গায়ে হাত তোলার? আজ যদি আপনি একজন নারী আর মায়ের বয়সী না হতেন তাহলে আমি আপনার ওই হাত ভেঙে দিতে 2 বার ভাবতাম না। আঞ্জুমান বেগমের মুখে কুটির হাসি ফুটে ওঠে। তিনি সুরাকে তাচ্ছিল্য স্বরে বলেন, একজনে হয়নি আরেকজন জুটিয়ে ফেলেছিস, তোর এলেম আছে বলতে হবে। নুহাস চেঁচিয়ে বলে উঠল, আমার বোনের সম্পর্কে আর একটা বাজে কথা বললে আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো, বেয়াদব মহিলা। নুহাস তেড়ে আসে আঞ্জুমান বেগমের দিকে। জিহাদা শিয়াব গিয়ে ধরে নুহাসকে। রাগের বশে কোনো অঘটন না ঘটিয়ে ফেলে সে। তোমার বোন দুধে ধোয়া তুলসী পাতা না নুহাস ভাই। বড় আম্মুর মুখ বন্ধ করতে পারলেই কি সবার মুখ বন্ধ করতে পারবে? সিঁড়ি বেয়ে নেমে আসতে আসতে উক্ত কথাটি বলে উঠল এক রমণী। সুরা তাকায় তার দিকে। পরক্ষণে তাচ্ছিল্য হাসে সুরা। ঘৃণায় মন বিষিয়ে যাচ্ছে তার। অনন্যা সুরার ঘৃণা ভরা দৃষ্টি উপেক্ষা করে সুরার উদ্দেশ্যে বলে, কিরে সুরা, নতুন কাউকে পেয়েছিস নাকি? বেচারা পিয়াস ভাই, বেচারার ভাগ্যটাই খারাপ, যার জন্য দেবদাস হয়ে ঘুরে বেড়ায় সে। এখন নতুন একজনকে জুটিয়ে ঠিকই ফুর্তি করছে। তা ইনি তো নতুন কাস্টমার নাকি? সুরা দ্রুতগতিতে এগিয়ে অনন্যার গালে পরপর 2টা থাপ্পড় বসিয়ে দেয়। ঠোঁট কেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে অনন্যার। সুরা অনন্যার গাল চেপে ধরে শক্ত কণ্ঠে বলে, ভুলেও আমাকে আর কলঙ্ক দেওয়ার চেষ্টা করবি না। আমি সেই দুর্বল সুরা না যে তোদের সব কলঙ্ক গায়ে লেপটে নিব। আমার দিকে আঙুল তুলে কথা বললে আমি তোর হাতটাই কেটে নিব। সবাই সুরাকে দেখছে। মিজানুর শিকদার নিজের মেয়ের জন্য গর্ববোধ করছেন। তার মেয়ে আর দুর্বল নেই। এই সুরাকেই তো দেখতে চেয়েছিল মিসবাহ। তার সূর্যান্ত হবে অগ্নিশিখা। যারা তার দিকে হাত বাড়বে তাদেরকে দগ্ধ করতে 2 বার ভাববে না সে। সুরা অনন্যার গাল শক্ত করে চেপে ধরায়। ব্যথায় কোকিয়ে ওঠে অনন্যা। আঞ্জুমান বেগম সুরার থেকে অনন্যাকে শুয়ে থাপ্পড় দিতে গেলে মিসবাহ তার হাত ধরে। হিংস্র চোখে তাকায় অনন্যা আর আঞ্জুমান বেগমের দিকে। তাদের দাঁত চেপে চোয়াল শক্ত করে বলে, একবার বলেছি, দ্বিতীয়বার বলবো না। ওর গায়ে আর একবার হাত তুললে আপনার এই হাত আমি ভেঙে দিব। আর মাখুল শিকদার মিসবাহ কখনো ফাঁকা হুমকি দেয় না, কাজে করে দেখায়। বেয়াদব মহিলার একবার শুধু আমার বোনের গায়ে হাত তুলে দেখ, আমি তোর হাত কেটে নিব। এই ছাড় তোরা আমাকে। জিহাদা শিহাবের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে নুহাস। ওরা নুহাসকে এখনো শক্ত করে ধরে আছে। নুহাস আগে থেকে এই বদমেজাজি রাগী প্রকৃতির। রাগের মধ্যে কাউকে মেরে ফেলতেও ভাববে না সে। মিজানুর শিকদার আঞ্জুমান বেগমের উদ্দেশ্যে গম্ভীর গলায় বলেন, ভাববেন না, আমার মেয়েটা এখনও একা, ওর পাশে এখন ওর পরিবার সবাই আছে। আমার মেয়েটাকে একা পেয়ে কম কষ্ট দেয়নি আপনারা। জমিদার বংশের মেয়ে সে। আমার মেয়েকে আবার ছোঁয়ার চেষ্টা করলে আপনার হাত ছোঁয়ার অবস্থা রাখবো না আমি। মোজামিল শিকদার গম্ভীর কণ্ঠে বলেন, শিকদার বংশের মেয়ে সুরা, আমার 2 মিনিটও লাগবে না তোমার মতো তুচ্ছ নারীকে শেষ করে দিতে। এই মুজাম্মেল শিকদার কি জিনিস তা নিশ্চয় তোমাদেরকে মনে করে দেওয়ার প্রয়োজন পড়বে না আমার। আঞ্জুমান বেগমের গলা শুকিয়ে আসে।
গ্রাম থেকে লোকালয় পর্যন্ত এক নামে চিনে সবাই মোজাম্মেল শিকদারকে। একসময় তার ভয়ে সবাই যেমন কেঁপে উঠত তেমন সম্মানও করত। এখনও গ্রামে গঞ্জে বেশ নাম ডাক্তার। লহমায় অনন্যার বলা কথায় সবার পায়ের নিচে মাটি বুঝি সরে গেল। মিসবা নিষ্প্রাণ চোখে তাকায় সুরার দিকে। সে কি ঠিক শুনল? মিসবা নিঃশ্বাসেও থমকে গেছে। শ্বাসরুদ্ধ হয়ে আসছে কেন তার? সুরা অনুভূতিহীন চোখে তাকিয়ে আছে মিসবার দিকে। অনন্যা বলল, বর্ষার মেঘমালার কখনো ভরসা নেই, কখন কান্না হয়ে ধরণীর বুকে কাঁপিয়ে আছড়ে পড়ে বোধগম্য হয় না কারোর। বাতাসে আজ বুঝি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন নেই, থাকলে কি শ্বাসরুদ্ধ হয়ে আসতো মিসবার নিঃশ্বাস যেন থমকে গেছে। শ্বাসরুদ্ধ হয়ে আসছে কেন তার? মিসবা ওষ্ঠধর ফাঁক করে তপ্ত শ্বাস ফেলে। সুরা অনুভূতিহীন চোখে তাকিয়ে আছে মিসবার দিকে। অনন্যা তাচ্ছিল্য হেসে বলে, ডিভোর্সি মেয়ের প্রতি এত দরদ আপনার? তা কি দেখিয়েছিস রে সুরা? ডিভোর্সি হয়েও তোর দর কমেনে দেখছি। ড্রয়িং রুম জুড়ে পিনপত নীরবতা নেমে আসে। বজ্রপাতের মতো একটি শব্দের প্রতিধ্বনি হতে থাকে, ডিভোর্সি। মোজাম্মেল শিকদার সহ উপস্থিত সকলে হতভম্ব। মিসবার কানে বারবার প্রতিধ্বনিত হতে থাকে একটি শব্দ, ডিভোর্সি। বিস্ময়কর দৃষ্টি নিক্ষেপ করে সে সুরার দিকে। সুরা তার দিকে তাকিয়ে আছে নিষ্প্রাণ চোখে। সে চোখের ভাষা বুঝতে সক্ষম হয় না মিসবা। ড্রয়িং রুমে উপস্থিত সকলের মাঝে শোরগোল পড়ে যায়। জমিদার বাড়ি কর্নার ডিভোর্সি, ছি ছি বলে ওঠে এতক্ষণ নীরব থাকা দর্শকগুলো। এদেরকেই হয়তো বলে প্রতিবেশী। এরা নিজের সংসারের চেয়ে অন্যের সংসার নিয়ে বেশি মাথা ঘামায়। নাক গুলিয়ে নাক বোচা করে ফেলে, তবুও তাদের আগ্রহের শেষ নেই। সুরা মিসবার মুখোমুখি দাঁড়িয়ে মিসবার এক হাত ধরে। করুণ চোখে মিসবার দিকে তাকালো সুরা। মিসবা অনুভূতিহীন চোখে তাকিয়ে আছে। সুরা কিছু বলবে তার আগে কেউ এসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে সুরাকে। আগন্তুক ব্যক্তিটিকে বলে,